ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতে করোনা ভাইরাস ধীরে ধীরে ভয়ঙ্কর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। প্রতিদিন যত সংখ্যক মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন তা দেখে আঁতকে উঠছেন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। শুক্রবার তো আগের সমস্ত রেকর্ড ভেঙে চুরে দিয়ে একদিনেই ভারতে করোনা আক্রান্ত হলেন 50,000-এর কাছাকাছি মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 49,310 জন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,87,945। মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তাতেও উদ্বেগের কারণ রয়েছে যথেষ্ট। মৃতের সংখ্যা নিরিখে শুক্রবার ফ্রান্সকে টপকে সারা বিশ্বের মধ্যে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 740 জন করোনা আক্রান্তের। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যাও 30,000 পেরিয়ে গেল। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরছে, কবে হাতে আসবে করোনার ভ্যাকসিন? কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভ্যাকসিন ছাড়া এই মারণ ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। সম্প্রতি ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তরফে দাবি করা হয় অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন ডিসেম্বরেই চলে আসবে বাজারে। কিন্তু বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আবার জানানো হয়েছে ভ্যাকসিন বাজারে আসতে আসতে সম্ভবত এবছর পেরিয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের শীর্ষকর্তা মাইক রায়ান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমাদের গবেষণা জোর কদমে এগোচ্ছে। বেশ কয়েকটি তৃতীয় পর্যায়ে ট্রায়ালে পৌঁছে গিয়েছে। সুরক্ষা বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এখনো পর্যন্ত কোনোটি ব্যর্থ হয়নি। তবু সকলের জন্য টিকা পেতে হয়তো সামনের বছরের শুরুর দিক পর্যন্ত সময় লেগে যাবে। তবে সেই সঙ্গে রায়ান আরও জানিয়েছেন, প্রতিষেধক আবিষ্কারের পর তার সমবন্টনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আমাদের স্বচ্ছতা বজায় রাখতেই হবে। করোনার ভ্যাকসিন ধনীদের জন্য নয়, গরিবদের জন্যেও নয়, এই আবিষ্কার সকলের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো কার্যত একই সুর শোনা গিয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR এর ডিজি শেখর মান্ডের কথায়। তিনিও জানিয়েছেন এবছরে করোনার ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা কম। 4টে ভ্যাকসিন যা আছে ওরা ফ্রন্ট রানার্স। একটা হচ্ছে মডার্না কোম্পানি আমেরিকাতে, ওরা mRNA নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করছে। অক্সফোর্ডে আপনি কথা বলেছেনই অলরেডি, সেটা একটা অ্যাডিনোভাইরাস ভেক্টর নিয়ে হচ্ছে। সেরকমই অক্সফোর্ডের মতো একটা চায়নাতে কোম্পানি আছে চীনে, ক্যানসিনো, ওদের একটু মডিফাইড, একমতই অক্সফোর্ডের মতো কিন্তু একটু আলাদা, অ্যাডিনোভাইরাস ভেক্টর আলাদা আছে। আর ফাইজার একটা জার্মান কোম্পানির সাথে, ফাইজার কি যা অনেক নামাঙ্কিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওরা এক জার্মান বায়োটেকের সঙ্গে একটা করছে। তো 4টে ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা বলতে পারি কি ওরা সবাই ফ্রন্ট রানার্স। এই বছর পর তো মানে ভীষণ চ্যালেঞ্জিং এটার জন্য কি যে ক্লিনিক্যাল ট্রায়াল যদি হয় ওরা মানে ভীষণ কেয়ারফুলি আর ওয়েল প্ল্যান্ড, আর ওটাতে টাইম লাগে। মানে কি আমরা এক্সপেক্ট করা উচিত না কি খুব তাড়াতাড়ি আমাদের খাতে রেজাল্টসগুলো পেয়ে যাবো আমরা। তো সেটার জন্য একটু দাঁড়ানো দরকার। অক্সফোর্ডের গবেষণার ফল দ্রুত মিলবে, করোনার ভ্যাকসিনও খুব তাড়াতাড়ি বাজারে চলে আসবে, আর তাতেই করোনাকে জব্দ করা যাবে আর নিজেদের প্রিয়জনকে বাঁচানো যাবে। এই আশায় ভারত তথা গোটা বিশ্ব বুক বাঁধছে। কিন্তু এবছরে ভ্যাকসিন বাজারে আসা সম্ভব নয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সম্ভাবনার কথা জানিয়েছে তাতে অনেক সাধারণ মানুষই হতাশ। হিউম্যান ট্রায়াল ছাড়া ভ্যাকসিন কিন্তু আনা যাবে না, এবং হিউম্যান ট্রায়ালের যখন ফেজ 3 ট্রায়ালের মধ্যে যাওয়া হচ্ছে, এর যে নিরাপত্তাটা, সেই নিরাপত্তা কিন্তু ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালে দেখা হয়। এই যে ট্রায়ালটা হয়েছে তাতে দেখা গেছে যে এটা অনেকখানি নিরাপদ। ভাইরাস ভেক্টর ভ্যাকসিন, সেখানে কিন্তু সাইড এফেক্টের ব্যাপার আছে। আমরা যে ট্রায়ালগুলো দেখছি, মানে সেটা কোভ্যাক্সিনই হোক আর অক্সফোর্ড বেসড ভ্যাকসিন কোভিশিল্ডই হোক, সেখানে কোমরবিডিটি নেই এবং করোনা আক্রান্ত হওয়ার কোনো নজির নয়। এরকম সুস্থ লোকেদের যাদের বয়স 18 বছর থেকে 55 বছরের মধ্যে, তাদেরকে ট্রায়ালটা দেওয়া হচ্ছে। তাহলে যাদের ক্ষেত্রে মর্টালিটি রিস্ক ফ্যাক্টর, তাদের ক্ষেত্রে ট্রায়ালটা তো দেওয়াই হয়নি। মানে 55 ইয়ার্স অ্যাবভ, মানে 60 ইয়ার্স অ্যাবভ বেসে ট্রায়াল দেওয়া হয়নি। এবং যাদের কোমরবিডিটি বা ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও ট্রায়ালটা দেওয়া হয়নি। সুতরাং আমাকে দেখতে হবে যে এই ভ্যাকসিনটা তাদের ক্ষেত্রে কতটা কাজ করছে। কিন্তু যে দ্রুততার সঙ্গে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, আজ পর্যন্ত ইতিহাসে এত দ্রুততায় কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। সেই জন্যে এটা আমি একটা যুগান্তকারী আবিষ্কারের বলে বলবো। সায়েন্টিস্টদের ধন্যবাদ দেবো, মানুষকে একটু ধৈর্য ধরতে বলবো। এক্ষেত্রে যেহেতু প্যান্ডেমিক এরকম একটা হয়েছে, সেটা শর্টকাট করা হয়েছে যে না, সিলেক্টেড গ্রুপের মধ্যে ভ্যাকসিনটা দেওয়া হোক, যথা ধরো স্বাস্থ্যকর্মীরা যারা প্রতিদিন করোনা রোগীর সম্মুখীন হচ্ছে,
যেমন আমরা রোজ আমরা ওয়ার্ডে যাচ্ছি, পেশেন্ট ট্রিটমেন্ট করছি, তো আমাদের ক্ষেত্রে ন্যাচারাল ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি। এবারে দেখা গেল যে একটা হাসপাতালে ধরো 100 জন ডাক্তার নার্সকে দেওয়া হলো, 100 জনই আছে হাসপাতালে, সবাইকে দেওয়া হলো। এবার দেখা গেল যে যেখানে মাসে 20 জনের হচ্ছিল, দেখা গেল মাত্র 1 জন হচ্ছে। তাহলে এটা প্রমাণ করবে যে ভ্যাকসিনটা কাজ করেছে। এইভাবে একটা শর্টকাট, এবং এটা করতে বেশি সময় লাগবে না, কারণ এটা প্রবাবিলিটি। পাশাপাশি কিন্তু ওই চ্যালেঞ্জ এক্সপেরিমেন্ট, ভ্যাকসিনের চ্যালেঞ্জ ট্রায়ালটা চলবে। তার মানে হচ্ছে আমি দিলাম, দেওয়ার পরে ন্যাচারাল ইনফেকশনে তাকে এক্সপোজ করে দিলাম, দিয়ে দেখা সে কতটা প্রোটেকশন পাচ্ছে। কিন্তু করোনা যে হারে বাড়ছে তাতে ভ্যাকসিন পরের বছর এলে কি পরিস্থিতি হবে? সিএসআইআর এর ডিজি শেখর মান্ডের দাবি, যেসব করোনা আক্রান্তের অবস্থা সংকটজনক তাদের জন্য আপাতত হায়দ্রাবাদে একটি ওষুধ তৈরি করা হয়েছে, নাম ফ্যাবিপির। ফ্যাভিপিরাভির তো আমার মনে হয় কি ডিসিজিআই অ্যাপ্রুভাল দিয়েছে, সেটাকে আমরা রেস্ট্রিক্টেড ইমার্জেন্সি ইউজ বলি। রেস্ট্রিক্টেড ইউজ এটার জন্য কি এখনও ফ্যাভিপিরাভিরে ফেজ 3 অনেক বড় নম্বরে ট্রায়াল হয়নি, যা ট্রায়াল হয়েছে ওটা একটা ছোটো ট্রায়াল হয়েছে, তো সেটার জন্য রেস্ট্রিক্টেড অ্যাপ্রুভাল দিয়েছে। তো রেস্ট্রিক্টেড অ্যাপ্রুভালে কী হয় কি পেশেন্ট কনসেন্ট নিয়েই দিতে হয় এটা, আর সেটা আমার মনে হয় কি মডারেট টু সিভিয়ার পেশেন্টে দেওয়ার জন্য বোধহয় ট্রায়াল পেয়েছে, ওরা অ্যাপ্রুভাল পেয়েছে। কয়েকদিন আগে ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই ভারতীয়দের হাতে চলে আসবে করোনা ভ্যাকসিন। We will be producing millions of doses per week. Or going by our experience, we expect that in next 4 months we should cross hundreds of millions. So by December when you get the license, you will have huge number of doses available for distribution. अच्छा, यानी दिसंबर तक कोरोना की वैक्सीन लोगों को मिल सकती है, ऐसा हम कह सकते हैं? तो जरूर उम्मीद कर सकते हैं। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা নামে সংস্থা। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেই সংস্থার সিইও আদর পুনাওয়ালা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে দাবি করেন, অক্টোবর নভেম্বরের মধ্যেই বাজারে আসবে ভ্যাকসিন। The first result in phase 1 has come positive and has been very successful, as you heard, in the UK. And we're going to do a Indian licensure study starting in August. And with the drug controller's blessings in Delhi, we should start that in the next 2 weeks, followed by a 2-month follow-up study. So by October, November, we hope to have the vaccine launched in India. আমি ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে শুরুতেই যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, কোনো সন্দেহ নেই এর থেকে ভালো খবর আর হয় না। আপনি বারবার বলতেন যে অটামে ঠিক ভ্যাকসিন চলে আসবে, অবশেষে এলো। এবং ফেজগুলো আমরা যদি দেখি, প্রি ক্লিনিক্যাল ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, যেটা স্যাম্পল সাইজ সর্বোচ্চ, সবগুলো হার্ডল টপকে গেছে। বহু চর্চিত, বহু প্রতীক্ষিত, কোটি কোটি মানুষের বহু প্রার্থিত সেই ভ্যাকসিন, বিজ্ঞানের আশীর্বাদ ইত্যাদি ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করেছেন। কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো অনেকেই সংশয়বাদীরা বলছেন যে আবার এরাম নয় তো যে শেষ ল্যাপে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? ডক্টর বন্দ্যোপাধ্যায়, দেখো, এই ভ্যাকসিনের যে ট্রায়ালটা নিয়ে কথা হচ্ছে, সেটা ফেজ 1, ফেজ 2 একসাথে প্রায় হয়েছে। এবং সেই ট্রায়ালটা 23শে এপ্রিল থেকে 21শে মে এই পিরিয়ডে রিক্রুটমেন্টটা হয়, 1 মাস ধরে ইংল্যান্ডে 5টা জায়গাতে রিক্রুটমেন্ট হয়। এবং এই ট্রায়ালটাতে একটা আর্মে, মানে এটা একটা হেড টু হেড ট্রায়াল, তো মানে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, মানে একটা আর্মেতে লোকে যেটা করোনা ভ্যাকসিন সেটা পেয়েছেন, সেটা একটা সিম্প্যাঞ্জি অ্যাডেনোভেক্টর ভ্যাকসিন এগেনস্ট দ্য স্পাইক প্রোটিন। আমরা আজকাল সবাই জানি যে করোনার একটা স্পাইক প্রোটিন আছে। সো সেই স্পাইক প্রোটিন শিম্প্যাঞ্জি অ্যাডেনোভেক্টরের ওপরে ভ্যাকসিনটা তৈরি করা। আর এটার এগেনস্টে অন্য আর্মেতে, যেটা কন্ট্রোল আর্ম, তাতে ওনারা মেনিঙ্গোকক্কাল যেটা কনজুগেট ভ্যাকসিন, যেটা স্ট্যান্ডার্ড ভ্যাকসিন, সেটা ইউজ করেন। এই করোনা ভ্যাকসিনের আর্মেতে 543 জনকে ভ্যাকসিনটা হয় দেওয়া, আর মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন আর্মেতে 534 জনকে ভ্যাকসিনটা দেওয়া হয়। এবং ভ্যাকসিনের এজ গ্রুপ ছিল 18 থেকে 55, এবং মেল ফিমেল অলমোস্ট ইকুয়াল রেশিওতে ভ্যাকসিনটা ইউজ করা হয়। দেখা যায় যে 14 দিনের পর থেকে, ফার্স্ট ভ্যাকসিনের 14 দিন, এটা একটা ইন্ট্রাম্যাসকুলার ডোজ, 14 দিনের পর থেকে টি সেল রেসপন্স হতে আরম্ভ করে, এবং 28 দিনেতে আইজিজি, যেটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি, সেটা SARS-CoV-2 এগেনস্টে সিগনিফিকেন্ট হয় আর কি ইন হিউম্যান বডি।
এবং আরেকটা ছোট্টটা ওর মধ্যেই একটা ছোট আর্ম করেছিল যাদের দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এবং সেই আর্মটাতে দেখা যায় যে ডাবল ভ্যাকসিনেতে এই আইজিজি রেসপন্সটা খুব ভালো হচ্ছে, মানে দুর্দান্ত হচ্ছে। এবার এই SARS-CoV-2 যে ভ্যাকসিন আর্মটা, যেটা সিম্প্যাঞ্জি অ্যাডেনোভেক্টর ভ্যাকসিন, সেই ভ্যাকসিন আর্মেতে মিনিমাল কিছু সাইড এফেক্ট হয়, লোকাল ইরিটেশন, একটু আধটু ব্যথা, কফ ইত্যাদি, এবং প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ ইউজ করতে হয়নি অ্যাজ পার দ্য রিপোর্ট। আর মেনিগোকাল ভ্যাকসিনেতে কোনো কিছুই লাগেনি। সো ভ্যাকসিনটা ওয়েল টলারেটেড হয়েছে, কোনো সিরিয়াস সাইড এফেক্ট হয়নি, এবং তার যা কাজ সেটা সে করতে পেরেছে, মানে আইজিজি তৈরি করতে পেরেছে। সো এবারে ভ্যাকসিন তৈরির যে প্রক্রিয়া, এবার ফেজ 3 ট্রায়ালটা আরম্ভ হবে। আমরা আগেও এই নিয়ে একটু আধটু চর্চা করেছি। অনুমোদনের শেষ লাফে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা আপনি অন্তত দেখছেন না? না, অলরেডি ইংল্যান্ডে কিন্তু, যেমন এখানে সিরাম ইনস্টিটিউটের ভদ্রলোক বললেন যে ওরা অলরেডি ভ্যাকসিন তৈরির যে প্রক্রিয়া, একটা ভ্যাকসিন করতে তো অনেকটা সময় লাগে, সেগুলো শুরু করে ফেলেছেন। ইংল্যান্ডেও কিন্তু জিএসকে, যাদের কাছ থেকে এরা ভ্যাকসিনের এটা পাচ্ছেন, তারাও কিন্তু অনেকটা এগিয়ে গেছেন, এবং তারাও তাদের ওখানে অনেক ভ্যাকসিন তৈরি করছেন, এবং এটা দুটোটা প্যারালালি হবে আর কি। দিস ইজ ফার্স্ট টাইম যেখানে দুটো জিনিস প্যারালালি হবে, যাতে ফেজ 3 ট্রায়াল হলেই এটা আমরা সবাই ভ্যাকসিনটা পাই। ভ্যাকসিনটা ইনিশিয়ালি প্রায়োরিটাইজড হবে, প্যারালালি হবে, এবং অস্বাভাবিক দ্রুততায় গোটা প্রক্রিয়াটা অস্বাভাবিক দ্রুততায় চলছে, এটাও একেবারে চোখ বন্ধ করে বলে দেয়া যায়। করোনার ভ্যাকসিন নিয়ে ভারতীয়দের জন্য আরো বড় আশার খবর শুনিয়েছিলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। তিনি জানান, এই সংস্থায় যত ভ্যাকসিন তৈরি হবে তার অর্ধেক বরাদ্দ থাকবে ভারতীয়দের জন্য। ইতিমধ্যে ভ্যাকসিন তৈরির জন্য 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ভ্যাকসিন তৈরির কাজ 98% হয়ে গিয়েছে। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে সমান্তরালভাবে উৎপাদন প্রক্রিয়াও চলছে, যাতে চূড়ান্ত ছাড়পত্র পেলে সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটি বাজারে আনা সম্ভব হয়। সিরাম ইনস্টিটিউটের সিইও জানিয়েছেন, চূড়ান্ত ছাড়পত্রের আগেই ভ্যাকসিন তৈরিতে 1,500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু মাত্র 30 মিনিটেই তারা সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। कंटिन्यू करते रहेंगे, ये हम लोग रुकने वाले नहीं है, विद द होप कि ये ट्रायल बराबर होने वाली है। वंस वी सबमिट द सेफ्टी डेटा, क्लिनिकल डेटा to Government of India, will get the license. Expected date is around November. So by December when you get the license, you will have huge number of doses. 1500 लोगों के ऊपर या ज़्यादा लोगों के ऊपर उसकी ट्रायल होने वाली है। অক্সফোর্ডে তৈরি করোনা ভ্যাকসিনের দাম কত হবে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারতে এই ভ্যাকসিনের দাম হবে 1,000 টাকার আশেপাশে। তবে সেই সঙ্গে আদর পুনাওয়ালা জানিয়েছেন, তার ধারণা সরকার এই ভ্যাকসিন কিনে নেবে এবং তারপর তা বিনামূল্যে মানুষের হাতে তুলে দিতে পারে। আমি সমিতদা আবার বলছি যে 130 কোটির দেশ, এবার গরিব মানুষকে যদি বিনামূল্যে না দেয়া যায়, তাহলে এই ভ্যাকসিন সাধারণ মানুষ বা বৃহৎ সংখ্যক জনসংখ্যার কাছে পৌঁছবেই না। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে হবে, যত বেশি সংখ্যক মানুষকে দিতে হবে, এবং তার জন্য দ্রুত পরিকাঠামো তৈরি করতে হবে। আমার পরিষ্কার প্রশ্ন যে দেশে গণবন্টন ব্যবস্থা নিয়ে এত অভিযোগ, রেশন নিয়ে আমাদের রাজ্যে কি হচ্ছে, গোটা দেশের ছবিটা তার থেকে খুব আলাদা এমনটা নয়। সেখানে আমি যদি আর্থিক সামর্থ্য বা কারুর ইচ্ছে অনিচ্ছের ওপর ছাড়ি, তাহলে একটা বড় অংশের মানুষ কিন্তু এই ভ্যাকসিনের আয়তার বাইরে থেকে যাবে, এবং কোভিড দেশ থেকে বা পৃথিবী থেকে দূর হওয়া কার্যত অসম্ভব। তার কারণ এতটাই ছোঁয়াচে এই অসুখ যে একটা অংশ বাইরে থাকলে স্বাভাবিকভাবেই আবার যে সেই অবস্থা ব্যাক টু স্কোয়ার ওয়ান হতে পারে। এবং প্রাইমারিলি দায়িত্বটা আর কারণ নয় সরকারের, মানে সরকার ছাড়া কেউ এই বৃহৎ ব্যবস্থাটাকে ঠিকঠাক এই মেশিনটাকে তেল দিয়ে চালাতে পারবে না, ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছবেই না সরকারের সক্রিয় এবং সার্বিক অংশগ্রহণ না থাকলে। মানবে তুমি সমিতদা? দেখো, আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই। প্রথম কথা, ভ্যাকসিন তো বহু দূর এখনো, ভ্যাকসিন এখনো বহু দূর। আমি প্রথম যেটা বলবো যে আমরা এমন একটা দেশে বাস করছি, গোটা ভারতবর্ষে, যে আমরা কলকাতা আমরা যদি কলকাতা শহর ধরি, এতগুলো হসপিটাল, সরকারি হসপিটাল, নার্সিংহোম, এতগুলো নার্সিংহোম, বড় বড় নার্সিংহোম, সেখানে গরিব মানুষ তো দূরস্থ, কেউ যদি করোনায় আক্রান্ত হচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে শুধু করোনা নয়, করোনার পাশাপাশি করোনার কারণে অন্য কোনো রোগেও যারা আক্রান্ত হচ্ছেন, আমরা শহরের মধ্যেই এতগুলো ফেসিলিটি থাকার পরেও
আমরা অ্যাডমিট করতে পারছি না, আমরা সেই পরিষেবার সুযোগ নিতে পারছি না, এবং এটা গোটা ভারতবর্ষের চিত্র। আমি শহরের চিত্র বলছি, তার মানে গ্রামীণ চিত্রটা কী হতে পারে। শুনুন, আমি যেটা বলতে চাই, আমাদের বেশ মনে আছে, আমাদের ছোটবেলায় পাড়ায় পাড়ায় টিকা দেওয়া হতো, এবং যেই ভদ্রলোক টিকা দিতেন তিনি কিন্তু আমাদের ওই কলোনির বা যে যেখানে দিতেন সেই কলোনির মানুষ হয়ে যেতেন, অর্থাৎ প্রত্যেক বাড়িতে ওনার যাওয়ার অবাধ গতি ছিল, প্রত্যেকে ওনাকে রেসপেক্ট করতেন। যার বাড়িতেই শিশু আছে প্রত্যেকের হাতে টিকা, এখনো অধিকাংশ আমাদের বয়সী মানুষের হাতে টিকার সেই দাগও রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় স্তর থেকে সরকারের একটা দায়িত্ব ছিল যে নাগরিকদের এই যে স্বাস্থ্যের সুবিধে এবং তাদেরকে নিরাপদ রাখা কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব ছিল, যেটা যে কোনো কারণে আমরা পরবর্তীকালে দিনের পর দিন দেখতে পাই যে সেটা কমতে শুরু করেছে। এবং এইটা কমার সঙ্গে সঙ্গে পাশাপাশি দেখা যাচ্ছে সেটা সর্বস্তরে, আমি শুধু কলকাতা শহর পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের চিত্রটা বলছি। যেই কারণে প্রাইভেট নার্সিংহোমগুলোর শুরু হলো, এবং তারা প্রত্যেকেই অসৎ আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু অধিকাংশই এমনই অসৎ যে মানুষ বিপর্যয়ের মুখে পড়ল। আমাদের মনে আছে পোলিও, ছোটবেলায় আমরা যখন দেখেছি প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা দুটো ছেলে পোলিও আক্রান্ত থাকতো, সে কিভাবে চলতো আমরা সবাই দেখেছি। কিন্তু আজকে বিশ্ব থেকে প্রায় পোলিওটা চলে গেছে। তার কারণ কেন্দ্রীয় স্তরে, অর্থাৎ সরকার থেকে নির্দেশিকা দিয়ে, সরকার থেকে সেই ট্রিটমেন্ট দিয়ে এই পোলিও মুক্ত ভারত করা এবং পোলিও মুক্ত বিশ্ব করা হয়। দিনের পর দিন দেখেছি পোলিও নিয়ে অভিযান হয়েছে, মানুষকে সতর্ক করা হয়েছে, মানুষকে টিকাকরণ করা হয়েছে, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি টিকা একটি শিশু হলে, তুমি বলছো এক দ্বিধাহীন ভাবে সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পূর্ণাঙ্গ পরিকাঠামো গোটা দেশ জুড়ে তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডে তৈরি এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্টার স্ট্রোক হতে পারে। কারণ ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত ভ্যাকসিন পরীক্ষার রিপোর্টে জানানো হয়েছে এই ভ্যাকসিন জোড়া অস্ত্রে ভর করে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম। প্রথম অস্ত্র অ্যান্টিবডি, দ্বিতীয় অস্ত্র টি সেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে এই ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি তৈরি করছে, যা 2 মাস স্থায়ী থেকে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম। সেই সঙ্গে এই ভ্যাকসিন মানব শরীরে টি সেলও তৈরি করছে, যা সামগ্রিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়াতে পারে। যেই বডিতে ইনজেক্ট করা হবে অ্যাডেনো ভাইরাসটা ভেক্টর হয়ে ভেতরে যাবে, আর যে স্পাইক প্রোটিনটা আছে সেটা সঙ্গে সঙ্গে ইমিউন রিয়াকশন আরম্ভ করবে। প্রথম রিয়াকশনটা করবে কি না, আমার বডিতে ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে। সেকেন্ড রিয়াকশন করবে কি, টি সেল ইমিউনিটি তৈরি করবে। সুতরাং এটা লং লাস্টিং, 1 থেকে 2 বছর পর্যন্ত প্রোটেকশন দেবে। তবে এই ভ্যাকসিন নিয়ে আকাশ ছোঁয়া আসার মধ্যেও চিকিৎসকদের একাংশের মনে কয়েকটা প্রশ্ন উঠে দিচ্ছে। তাদের প্রশ্ন, কোনো ভাইরাস হানা দেওয়ার পর এত দ্রুত তার ভ্যাকসিন বাজারে আনা কি আদৌ সম্ভব? সেই ভ্যাকসিনের ভালো মন্দ সবকে এত কম সময়ে জানা সম্ভব? যেই ভাইরাসটার উপর প্রথম আমরা আবিষ্কার করলাম এই ডিসেম্বর মাসে, তার পুরো জেনেটিক সিকোয়েন্স আমাদের হাতে এলো কিন্তু জানুয়ারি মাসে। আমরা ভ্যাকসিন তৈরি করতে হাত দিলাম হচ্ছে মার্চ এপ্রিল মাসে। এবার এই দুটো জিনিস সমস্যা হতে পারে। ইমিউনিটিটা কতদিন অবধি স্থায়িত্ব তার? 6 মাস, 1 বছর, না 2 বছর, না 3 বছর? কটা ডোজ দিলে আমার ইমিউনিটি অপটিমাল হচ্ছে? 1টা ডোজ দিলে, 2টো ডোজ দিলে, 3টা ডোজ দিলে, নাকি 4টা ডোজ দিলে? এবং এই ভ্যাকসিনের বুস্টার ডোজ কিছু আছে কিনা? এই প্রশ্নগুলো কিন্তু অনেকগুলোই আছে, এবং এই প্রশ্নগুলো আমরা এত তাড়াতাড়ি কিন্তু পাবো না। অক্সফোর্ড রিসার্চ গ্রুপের সদস্য প্রফেসর অ্যান্ড্রিউ পোলার্ড অবশ্য আশ্বাসের সুরেই বলছেন, গুণসম্পন্ন কোনো জিনিস পেতে হলে তা শর্টকাট পথে সম্ভব নয়। তাই অত্যন্ত নজরদারির মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। পদ্ধতিগতভাবে কোনো ভিন্ন পথে হাঁটা হচ্ছে না, শুধু কাজের গতি অনেকটাই বাড়ানো হয়েছে। তবে একটা চিন্তার বিষয় হলো, আমাদের হাতে কোনো দীর্ঘমেয়াদী তথ্য নেই, তবে কোনো মহামারীর সময় এত সময় হাতে থাকেও না। আমার আপনার কাছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে প্রশ্ন খুব পরিষ্কার। সেটা হচ্ছে, বিশেষ করে ভারত বায়োটেকের যে ভ্যাকসিনটার কথা বলা হচ্ছে সেটা 3 মাস অন্তর অন্তর নিতে হবে। 130 কোটি দেশে একটা অংশকেও যদি ভ্যাকসিনেট করার প্রকল্প হয়, তাতে নিয়মিত এই ভ্যাকসিন দিয়ে, মানে আমি বলছি যে 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেয়া পরিকাঠামোগতভাবে কতটা সম্ভব, ডক্টর বণিক? সুমন, শুধুমাত্র ভারত বায়োটেক বলে না, সাধারণভাবে যেটা প্রথম পর্যায়ে বলছিলাম যে ভ্যাকসিনের ক্ষেত্রে সেকেন্ড ইস্যুটা হচ্ছে রেগুলেটরি অ্যাসপেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে যদি এই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় সেটা কিন্তু লাস্ট করছে মাত্র 2 মাস।
আমরা সেইটার উপরে বেস করে তখনই আমরা টি সেলের এই বিষয়টা আমাদের নজরে আসে, এবং এফিক্যাসি তো একটা মাত্রার উপরে নির্ভর করবে, সেটাকে বিজ্ঞানীরা বলেন থ্রেশহোল্ড ভ্যালু। এটা নিয়ে এখন চর্চা চলছে কোন থ্রেশহোল্ড ভ্যালু হবে। এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের এখনো পর্যন্ত ফেজ 2 ট্রায়াল পর্যন্ত যাদের ভলান্টিয়ার হিসেবে রিক্রুটেড করা হয়েছে তারা কিন্তু 55 বছর বয়স পর্যন্ত। তারপরে ফেজ 3-তে এই অক্সফোর্ডের গ্রুপ বিভিন্ন দেশে, সে ইউকে, আমেরিকা, ব্রাজিল, এমনকি ইন্ডিয়াতেও তারা বিভিন্ন বয়সের মানুষের উপরে প্রয়োগ করে দেখবেন যে কোন বয়সটার উপরে ম্যাক্সিমাম এফেক্টটা দেখা যাচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত, কত দিন পর্যন্ত তার প্রতিরোধ ক্ষমতাটা থাকছে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এর সম্ভাবনা আছে যে অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে এলো কিন্তু ইতিমধ্যেই বারবার মিউটেশন করে তার স্ট্রেন পাল্টাচ্ছে কোভিড, এইবার কোভিড-19 সেটাকে মানে তার বৈশিষ্ট্য এবং মিউটেশন করে আরো অন্যরকম হয়ে গেল, যার ফলে এই ভ্যাকসিনে সরাসরি আর কাজ হলো না, বা কাজ যতটা আশা করা হচ্ছে ততটা হলো না। এর সম্ভাবনা আছে ডক্টর বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, সম্ভাবনা আছে। এটা ভাবতে হবে যে ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন, যেটা ফ্লু ভ্যাকসিন বলা হয়, সেই ফ্লু ভ্যাকসিন প্রত্যেক বছর এই একটা ভ্যাকসিনের চরিত্র পাল্টায় এবং নতুন স্ট্রেনের ভ্যাকসিন আসে। এটা খুব ওয়েল এস্টাবলিশ, যার ফলে অনেক সময় পুরনো বছরের ফ্লু ভ্যাকসিন নতুন বছরে মানে আবার সেই অটামের সময়তে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফ্লু ভ্যাকসিন ইউজ করা হয়, তখন কাজ করে না। সো এভরি ইয়ার নতুন স্ট্রেনের ভ্যাকসিন তৈরি হয় ডিপেন্ডিং অন দি অ্যান্টিজেনিক ড্রিফট অ্যান্ড শিফট অফ দি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সো এটা কিন্তু আগেও হয়েছে বা সম্ভব, এটা অসম্ভব নয়। ডক্টর বণিক যেটা বলেছেন সেটা একদম সম্ভব। আমি আরেকটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আমাদের মাল্টিপল, মানে আপনি বলছেন কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কার হতে হতে কোভিড নিজেকে মিউটেট করে কোভিড-20 হয়ে গেল। কোভিড-20 হতে পারে, কোভিড-19 আর 20-র মাঝখানেও থাকতে পারে, যেখানে এই ভ্যাকসিনটা হাফ এফেক্টিভও হতে পারে, সেটা বলা মুশকিল। এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন অ্যান্টিজেনিক শিফট বেশি হচ্ছে না, মানে মিউটেশনের সংখ্যা যে বিরাট বেড়ে গেছে তা কিন্তু নয়। এত দেশে এত ইনফেকশন হচ্ছে, আমাদের দেশেই দেখুন না কেন, দুটো চরিত্রেরই ভাইরাস এখনো অবধি পুনঃ আইডেন্টিফাই করতে পেরেছে। হেন্স এইটা একটা কনজেকচারাল, এটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু তার জন্য ভ্যাকসিন প্রকল্প থেমে থাকবে না। আর মাল্টিপল ডোজেস অফ ভ্যাকসিন কিন্তু অন্যান্য অসুখেও দেওয়া হয়। হেপাটাইটিস বিতেও তো 3টে ভ্যাকসিন দেওয়া হয়। যেটা তফাৎ সেটা হচ্ছে ওই 3টে ভ্যাকসিন দিয়ে দীর্ঘমেয়াদী একটা অ্যান্টিবডি প্রোটেকশন পাওয়া যায়, এখানে এখনো সেই এভিডেন্স নেই। আমি একটা কস্ট এফেক্টিভ কথা বল, তুমি পোলিওর কথা বলছিলে, পোলিওর দুটো বিষয় ছিল, এক হচ্ছে বহু বছর সরকারকে লাগে যে এই দেশকে পোলিও মুক্ত করা, এবং আরেকটা হচ্ছে বহু ক্ষেত্রে সাধারণ মানুষের দিক থেকে রেজিস্ট্যান্স ছিল, বিশেষ করে যারা ততটা শিক্ষার আলো যেখানে যেখানে পৌঁছয়নি। এবং আমাদের মতো দেশে যদি 3 মাস বা 4 মাস অন্তর ডক্টর বণিক যেরাম বলছিলেন দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু কস্ট এফেক্টিভ তো হবেই না, সেক্ষেত্রে কিন্তু সরকারের আরো বড় ভূমিকা, এবং কোভিড মোকাবিলার ক্ষেত্রে যে সক্রিয়তা দেখিয়েছি তার থেকে কিন্তু সরকারকে আরো বেশি সক্রিয়তা ভ্যাকসিনেশন প্রসেসে দেখাতে হবে। মানবে তো সমিত দা? দ্রুত। আমার প্রথম কথা সুমন, যে সরকারকে কেন্দ্রীয় স্তরে এর দায়িত্ব নিতে হবে। ভারতবর্ষের মানুষের যে ট্যাক্সের টাকা তোলা হয়, সেখানে স্বাস্থ্যের জন্য এই খরচাটা করতে হবে। মানুষকে বাঁচাতে, মানুষ যদি না বাঁচে দেশ বাঁচবে কি করে, এটা সরকারকে বুঝতে হবে। যে সমস্ত মানুষ, আজকে যদি 1000 টাকাও দাম হয়, একটা পরিবারে 5 জন আছে, একটা গরিব পরিবারের পক্ষে শুধু ভ্যাকসিন নেওয়ার জন্য 5000 টাকা খরচা করা ওরা স্বপ্নেও ভাবতে পারবে না। আমি যা করোনার পাশাপাশি আরেকটা বলছি, এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, ওনারা ভালো মতো জানেন। ধরো নিউমোনিয়া, করোনায় যদি 2000 লোক মারা যায় পার ডে, কথার কথা, নিউমোনিয়া তো 2000-এর বেশি ছাড়া কম মারা যায় না। তো এই নিউমোনিয়ার ভ্যাকসিন কিন্তু বেশ কিছুদিন হলো বেরিয়েছে, বহু লোক সেটা নিয়েছেন, আমি নিজে নিয়েছি। কিন্তু সেটার যে প্রাইস, অর্থাৎ সেটার প্রাইস হলো প্রায় 5500 নিউমোনিয়ার ইনফ্লুয়েঞ্জার মিলে। তো সেইটা আমি যখন নিতে পারলাম, কিন্তু আমার পরিবারে আমার মতো যদি 5 জন, আমি আমার পক্ষেই অসুবিধা হবে। একটা গরিব পরিবারে তখন কিভাবে নেবে? এটা যদি সরকারি স্তরে মানুষকে যদি এই পরিষেবা না দেওয়া যায় স্বাস্থ্যের ক্ষেত্রে, তাহলে ভারতবর্ষ কিন্তু বাঁচবে না। সুতরাং অর্থের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একমাত্র সবথেকে বড় ভূমিকা নিতে হবে সরকারকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অক্সফোর্ডের এই গবেষণা নিয়ে অত্যন্ত আশাবাদী, কিন্তু প্রশ্ন একটাই, কবে বাজারে আসবে ভ্যাকসিন? মানে হিপোক্রেটিসের ফার্স্ট কথাটা কি বলেছিল, ডু দাও নো হার্ম। সুতরাং ফেজ 1-এ আপনি দেখিয়ে দিয়েছেন যে আমি ক্ষতি করছি না।
ফেজ 2-তে আপনি দেখিয়ে দিয়েছেন যে ইমিউনোজেনিসিটি একটা পার্টিকুলার গ্রুপ অফ পার্সনের আছে। এবার আপনি দেখছেন অসুখটাকে প্রিভেন্ট করাতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেইটা লার্জ একটা পপুলেশনের মধ্যে দিয়ে দেখা হচ্ছে এবং সেটা ভারতবর্ষ, ব্রাজিল এই দেশগুলোতে করা হচ্ছে। কেন না, এই দেশে প্যান্ডেমিকটা এখনো চলছে তাই। করোনা ভ্যাকসিনের জন্য গোটা বিশ্ব অক্সফোর্ডের যে গবেষকদের দিকে তাকিয়ে রয়েছে, সেই দলে রয়েছেন এক বাঙালি কন্যাও, নাম চন্দ্রা দত্ত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল বায়োম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার পদে কর্মরত চন্দ্রা গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক পাশ করেন 2004 সালে। 2009 সালে ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন। 2019 সালে যোগ দেন অক্সফোর্ডের ক্লিনিক্যাল বায়োম্যানুফ্যাকচারিং বিভাগে। এখন করোনার কবল থেকে মুক্তি পেতে সারা বিশ্ব যে ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে, সেই ভ্যাকসিন তৈরির কাজে নিযুক্ত বাংলার মেয়ে চন্দ্রা। মেয়ের গর্বে গর্বিত মা বাবা। খুবই আশায় আছি, আর এত লোক মারা যাচ্ছে, এটা ঠিক আর ভালো লাগছে না। নিজেরা তো গৃহবন্দী, ঠিক আছে, সব কিছুই ভেবে শুনে চলতে হচ্ছে, কিন্তু ওর যে ও আসতেও পারছে না। মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন বলছিলাম কি করে যাব, এখন আমি যেতে চাই। তারপরে আমরাই বললাম যে না, আসতে হবে না, ভ্যাকসিনটা বেরোলে তাহলে তুমি ভ্যাকসিনটা নিয়ে এসো, কারণ এখানে আসলে তোমার ইমিউন পাওয়ার কম, আরও যদি মানে ফ্লাইট খোলেও তাহলেও তো আসা সম্ভব না এখন, কারণ রাস্তাঘাটে কোথায় কী হয়ে যায়। কোভিড-19 প্রতিরোধ করবার যে নতুন ভ্যাকসিন অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করতে চলেছে, তাতে ওরা খুব আশাবাদী যে এই সেপ্টেম্বরের মধ্যে ওরা বার করে ফেলতে পারবে। আর মেয়ে যেটা বলছে, এই অক্সফোর্ড ইউনিভার্সিটির এই কোভিড-19কে প্রতিরোধ করবার যে ভ্যাকসিনটা ওরা তৈরি করেছে, তার একটা বিশেষত্ব আছে। একটা হচ্ছে মানুষের শরীরে স্ট্রং অ্যান্টিবডি তৈরি করে। 2 নম্বর হচ্ছে ব্লাডের টি সেলের রেসপন্স অনেক বাড়িয়ে দেয়। করোনা মোকাবিলায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের পাশাপাশি আরও একটি ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে ভারতবাসী, কোভ্যাক্সিন। এই ভ্যাকসিন সম্পূর্ণভাবে ভারতে তৈরির চেষ্টা চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভির সহযোগিতায় কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। সমস্ত ভ্যাকসিনেরই হিউম্যান ট্রায়ালের একাধিক ফেজ বা পর্যায় থাকে। প্রথম পর্যায়ে অল্প সংখ্যক মানুষের শরীরে তা প্রয়োগ করে দেখা হয় তা আদৌ নিরাপদ কিনা। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন বয়সের মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে ডোজ ঠিক করা হয়। তৃতীয় পর্যায়ে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে প্রচুর সংখ্যক মানুষের শরীরে তা প্রয়োগ করা হয়। চতুর্থ পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা পর্যালোচনা করে দেখে। তারপর পঞ্চম পর্যায়ে শুরু হয় উৎপাদন। ষষ্ঠ পর্যায়ে ভ্যাকসিনের কোয়ালিটি কন্ট্রোলের কাজ চলে। ভারতে তৈরি কোভ্যাক্সিন আপাতত প্রথম ফেজে রয়েছে। জুলাই থেকেই এর হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এখন অনেকেই ভাবতে পারেন, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন এবং ভারতে তৈরি কোভ্যাক্সিনের মধ্যে কোনটি বেশি কার্যকরী? দুটি ভ্যাকসিনের মধ্যে ফারাকই বা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন মানব শরীরে দ্বিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি করে, ভারতের কোভ্যাক্সিন একস্তরীয় প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডে তৈরি ভ্যাকসিন মানব শরীরে অ্যান্টিবডি এবং টি সেল তৈরি করে, ভারতে তৈরি কোভ্যাক্সিন শুধু অ্যান্টিবডি তৈরি করে। অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রভাবে অ্যান্টিবডি শেষ হলেও টি সেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভারতের তৈরি ভ্যাকসিনের ভরসা একমাত্র অ্যান্টিবডি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভ্যাক্সিন নেওয়ার পর তাৎক্ষণিকভাবে করোনা থেকে নিস্তার মিললেও অ্যান্টিবডি শেষ হয়ে যাওয়ার পর ফের সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়। তখন যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের অনেকেরই ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ফের কোভ্যাক্সিন নিতে হবে। ভারত বায়োটেকের পাশাপাশি দেশীয় সংস্থা জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন তৈরির গবেষণায় ব্যস্ত। এর পাশাপাশি আরও কয়েকটি ভারতীয় সংস্থা করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছে। এর মধ্যে জেনোভা অ্যান্ড কোল্যাবরেটরসের ভ্যাকসিন প্রিক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। অরবিন্দ ফার্মা অ্যান্ড কোল্যাবরেটরসের ভ্যাকসিন প্রিক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। বায়োলজিক্যাল অ্যান্ড কোল্যাবরেটরসের ভ্যাকসিনও প্রিক্লিনিক্যাল পর্যায়ে। এছাড়া প্যানাশিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মিনভ্যাক্স এবং বায়োলজিক্যাল ইর মতো সংস্থাও ভ্যাকসিন নিয়ে কাজ করছে। পাশাপাশি অন্যান্য দেশেও জোর কদমে চলছে করোনার ভ্যাকসিন তৈরির কাজ। উহান ইনস্টিটিউট ও সিনোফার্মের টিকা রয়েছে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে রয়েছে সিনোভ্যাক বায়োটেক এবং ইনস্টিটিউট ও বুটানটানের মতো সংস্থা। আমেরিকার দুই সংস্থা নোভাভ্যাক্স এবং মডার্না ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। নোভাভ্যাক্সের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে, অন্যদিকে মডার্নার তৈরি টিকা তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে।
জার্মানির বায়োএনটেক, পোজন ফার্মা এবং ফাইজারের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন পিটিওয়াই লিমিটেডের তৈরি প্রতিষেধক রয়েছে প্রথম ধাপে। রাশিয়ার সেচনেভ বিশ্ববিদ্যালয়ে টিকা তৈরির কাজ দ্বিতীয় পর্যায়ে। এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় 160টি করোনার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে 138টি ভ্যাকসিন প্রিক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। তার মধ্যে আবার 17টি প্রথম পর্যায়ে, 9টি দ্বিতীয় পর্যায়ে এবং 3টি তৃতীয় পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, কোনো ভ্যাকসিন কি এত তাড়াতাড়ি তৈরি করা সম্ভব? ইতিহাস অন্তত তেমনটা বলছে না। বিশেষজ্ঞরা বলছেন, আজ অবধি সবথেকে তাড়াতাড়ি আবিষ্কৃত হয়েছে মাম্পসের ভ্যাকসিন। এই ভ্যাকসিন তৈরি করতে সময় লেগেছিল 4 বছর। 1918 সালে স্প্যানিশ ফ্লুর পর ইনফ্লুয়েঞ্জার প্রথম ভ্যাকসিন তৈরি করতে লেগেছিল 22 বছর। টিটেনাস তৈরি হতে লেগেছিল 34 বছর। 1912 সালে মহামারীর আকার নেওয়া হামের ভ্যাকসিন তৈরি হয় 50 বছর পর। পোলিওর টিকা তৈরি হতে সময় লাগে 60 বছর। হুপিং কাশি মহামারীর আকার নিয়েছিল 1578 খ্রিস্টাব্দে। তার ভ্যাকসিন তৈরি হতে লাগে 330 বছর। আরএসপির জেরে হওয়া শ্বাসকষ্টে প্রতি বছর সারা বিশ্বে 1 লক্ষ শিশুর মৃত্যু হয়। আজ অবধি তার কোনো ভ্যাকসিন তৈরি করা যায়নি। এইচআইভির প্রকোপ শুরুর পর 94 বছর কেটে গেলেও আজ অবধি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। 1976 সালে প্রথম হানা দেয় ইবোলা ভাইরাস। 2014 সালে আফ্রিকায় মহামারীর রূপ নেয় এই ভাইরাস। রাস্তায় অসংখ্য মানুষের পড়ে পড়ে মৃত্যু হয়, কিন্তু তখন তড়িঘড়ি ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেয়নি কোনো বড় সংস্থা। শেষমেশ ভাইরাসের প্রকোপ কিছুটা কমার পর ভ্যাকসিন বাজারে আসে। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে যাব। ডক্টর বণিক, পৃথিবীর ইতিহাসে, ভ্যাকসিনের ইতিহাসে, সভ্যতার ইতিহাসে এত দ্রুত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। সব থেকে দ্রুত ভ্যাকসিন তৈরি হয়েছিল মাম্পসের, সেটাও 4 বছর লেগেছিল। হেপাটাইটিস বি 14 বছর। কোনো সন্দেহ নেই যে মানুষকে বাঁচাতে পৃথিবী জোড়া একটা চাপ ছিল। এবং ভ্যাকসিনের তো মানে খুব সাধারণভাবে যদি বলি যে একটা হচ্ছে ভ্যাকসিনে কাজ হচ্ছে কিনা, আরেকটা হচ্ছে ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। গবেষকরা মানছেন যে দীর্ঘমেয়াদী কোনো তথ্য পাওয়া সম্ভব নয়, কিন্তু অনেকে বলছেন যে ওই যে মানুষের প্রাণ বাঁচানোর বিপুল পৃথিবী জোড়া চাপ, তাতে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আপনি মানবেন ডক্টর বণিক? হ্যাঁ, আপনি শুধু রূপলী রেখা দেখছিলেন, আমি কিন্তু ভ্যাকসিনের মধ্য দিয়ে সোনালী রেখাও দেখতে চাই। কিন্তু পাশাপাশি আমি এটাও স্মরণ করাতে চাই যে করোনা মোকাবিলায় প্রাথমিক যে ভ্যাকসিন সেটা কিন্তু এখনও SMS, স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং। এবারে যে ভ্যাকসিনের কথাগুলো আমরা আসছে, সারা পৃথিবী জুড়েই কিন্তু নানা ভ্যাকসিনের ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে রয়েছে, কতগুলি মাত্র স্টেজ 3-তে এসছে। এবং আমরা লক্ষ্য করছি যে সবাই বোধহয় সবটা খুব খোলাখুলি বলছেন না, কিরকম যেন একটা রেখে ডেকে বলছেন, কখনো কখনো বলছেন, সবটা বলছেন না। আর সেইগুলো দেখেই আমার মনে হচ্ছে এই দ্রুততার সাথে এক্সপ্রেস গতিতে চলতে গিয়ে আমরা মাঝপথে না হোঁচট খেয়ে পড়ি। আমার মনে আছে গত শতকের একদম শেষ দিকে আমরা লক্ষ্য করেছিলাম রোটা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমাদের কিন্তু পিছু হটতে হয়েছিল সাময়িকভাবে। অনেক শিশুর মধ্যে তৎকালীন রোটা ভাইরাসকে পারমিশন দেওয়ার পরেও ক্ষুদ্রান্তের কিছু সমস্যা দেখা দেয় এবং WHO পক্ষ থেকে তাকে তুলে নিয়ে আবার পরিবর্তন এবং পরিমার্জিত করে রোটা ভাইরাসকে বাজারে আনা হয়েছিল। আমাদের সারা গিলবার্ট, যিনি আজকে অক্সফোর্ড ভ্যাকসিনের মূল কারিগর, তিনিও চেষ্টা করেছিলেন সার্স, মার্স, ইবোলা নিয়ে অনেকটাই গিয়েছিলেন, কিন্তু নানা কারণে সেখান থেকেও আমাদের পিছু হটতে হয়েছে, আমাদের এগোনো হয়নি। তাছাড়া আপনারা দেখবেন লক্ষ্য করে এই যে ভ্যাকসিনটা ট্রায়াল হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনেরও কিন্তু তাদের যে মেথডোলজি, সেই মেথডোলজিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। যখন দেখা গেল যে যাদের প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে অল্প হলেও সাইড এফেক্টস হচ্ছে, তাদের মধ্যে আবার ওষুধ দিয়ে তাদের সাইড এফেক্টস কমানোর একটা চেষ্টা হয়েছিল। আমরা জানি না পরবর্তী ফেজগুলোতে এরকম কোনো পরিবর্তন করতে হবে কি না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা যদি তর্কে খাটিয়ে ধরুন আমরা যেভাবে যাচ্ছি এক্সপ্রেস গতিতে, যে 6 মাসের মধ্যে আসবে বলছে ভ্যাকসিন, ঠিক আছে, 6 মাসের মধ্যে এলো। অ্যান্টিবডি তৈরি সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে করতে হলে অন্তত 28 দিন সময় লাগে, তাহলে প্রায় 7 মাস। যে হারে শুধুমাত্র ভারতবর্ষে প্রত্যেক দিন মানুষ আক্রান্ত হচ্ছেন, এই 7 মাসে কত মানুষ আক্রান্ত হবেন সেটা সহজেই অনুমেয়। তাছাড়া এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের কতগুলি তো পর্যায় আছে। তার একটা হচ্ছে সায়েন্টিফিক পর্যায়, একটা হচ্ছে তার রেগুলেটরি পর্যায়, আর একটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস। এই সায়েন্টিফিক পর্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি, 3টে ফেজ নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি সবাই জানি আমাদের অগোচরে কোথায় কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে? আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই ক্যানসিনো বায়োলজিক্যালস বলতে বেজিং বেসড একটি ইনস্টিটিউট, তারা ইতিমধ্যেই বেজিংয়ের তারা তাদের সৈন্যবাহিনীর মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করতেও শুরু করে দিয়েছেন। আমরা কি জানি
যে এই ভ্যাকসিনটা যেটা তৈরি কথা বলছেন সেরাম ইনস্টিটিউটের মাননীয় অধিকর্তা যিনি বলছিলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি যে ইউকে বা ইউএসএ যতগুলি ডোজ ইতিমধ্যেই ওই অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে বুক করেছেন, ভারতবর্ষের সরকার কোনো বুক করেছেন বলে আমি এখনো শুনিনি। আমি জানি না যে এই ভ্যাকসিনটা বিনা পয়সায় দেওয়া হবে না 1000 টাকা প্রতি ডোজে দেওয়া হবে, সেটা নির্ধারণ কে করবেন? কোম্পানি করবেন না গভর্নমেন্ট করবেন? আমার নিজের ধারণা সরকারকে যদি সরকারি পরিকল্পনার মধ্যে কোনো ভ্যাকসিন দিতে হয়, সেই নির্দেশটা, সেই ঘোষণাটা সরকারের পক্ষ থেকেই আসা উচিত। এখনো পর্যন্ত কিন্তু আমরা সরকারের কাছ থেকে কিছু শুনতে পাইনি। আমার মনে হচ্ছে, আমার একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে যে দ্রুততার সাথে আমরা ভ্যাকসিনটা আনতে চাইছি। আমরা অনেক সময় আমাদের ডাক্তারিতে বলি টাইম ইজ নট এ ফ্যাক্টর ইন গুড সার্জারি। সিমিলারলি আমার মনে হয় টাইম ইজ নট এ গুড ফ্যাক্টর ফর অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন অলসো। আমরা নিশ্চিতভাবে অক্সফোর্ডের যে পরিকল্পনা, সারা গিলবার্টের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, তাতে জানি যে তিনি কাজ করতে করতে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ইবোলার ক্ষেত্রে। তার সেই ব্যাকগ্রাউন্ডটা আছে, তার সেই ফেলিওরের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দিয়ে তিনি নতুন টেকনোলজিকে ব্যবহার করে অনেকটা এগিয়ে গেছেন, আমরা এটা জানি। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে 3টে ভ্যাকসিন এখন ফেজ 3 ট্রায়ালে আছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটা হচ্ছে রিকম্বিনেন্ট, একটা কম্পোনেন্ট এই ভাইরাসটার কোভিড-19 নিয়ে অন্য একটা ভাইরাসেরকে ভেক্টর হিসেবে ব্যবহার করে, বিশেষ টেকনোলজি ব্যবহার করে করা হচ্ছে। পাশাপাশি কিন্তু লড়ে যাচ্ছে আমেরিকার একটা কোম্পানি মডার্না, তারা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনটাকে নিয়ে কাজ করছেন। আর আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নেই, আমাদের দেশে 2টো ভ্যাকসিন বেশ ভালোই এগোচ্ছে, ভারত বায়োটেক এবং ক্যাডিলা জাইডাস। এবার করোনার ক্ষেত্রে কি হবে সেই উত্তর পেতে এখনো কয়েক মাস অপেক্ষা করতে হবে। তবে বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন বাজারে আসার পর অন্যতম চ্যালেঞ্জ তা দ্রুত সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের অন্যতম বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দাবি, ডিসেম্বরের মধ্যেই বাজারে এসে যেতে পারে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। সংস্থাটির এও দাবি, বাজারে আসার পর প্রত্যেক নাগরিককে এই ভ্যাকসিন দিতে 2 বছর সময় লাগতে পারে। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভারতের যা স্বাস্থ্য পরিকাঠামো, তাতে বিপুল জনসংখ্যার দেশে কি 2 বছরের মধ্যে সবাইকে করোনার ভ্যাকসিন বা টিকা দেওয়া সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জনসংখ্যা 135 কোটির আশেপাশে। যদি সর্বোচ্চ 10 লক্ষ মানুষকেও প্রতিদিন করোনার টিকা দেওয়া যায়, তাহলেও প্রত্যেককে টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে অন্ততপক্ষে 1350 দিন সময় লাগবে। 1350 দিন মানে 3 বছর 8 মাসের কিছু বেশি। বিশেষজ্ঞদের একাংশ আবার বলছেন, সবাইকে নয়, দেশের 60 থেকে 70% মানুষকে ভ্যাকসিন দিলেই হবে। সেরকমটা হলে 135 কোটি জনসংখ্যার 70%, মানে 94 কোটি 50 লক্ষ। যদি প্রতিদিন 10 লক্ষ মানুষকেও টিকা দেওয়া যায়, তাহলে 94 কোটি 50 লক্ষ মানুষকে টিকা দিতে সময় লেগে যাবে 945 দিন, অর্থাৎ 2 বছর 215 দিন। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের একাংশ পোলিওর টিকাকরণ কর্মসূচির কথা মনে করিয়ে দিচ্ছেন। সরকারি রেকর্ড অনুযায়ী 1978 সালে ভারতে শুরু হয় পোলিও টিকাকরণ কর্মসূচি। 6 বছর পর 1984-তে দেশের প্রত্যেক জেলাকে পোলিও টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে পদক্ষেপ শুরু করে সরকার। কার্যত ঘরে ঘরে গিয়ে টিকা দিয়ে দীর্ঘ প্রয়াসের পর 2014 সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু পোলিওর টিকা শুধুমাত্র শিশুদের দিতে হয়, আর করোনার টিকা দিতে হবে সব বয়সীদের। তাই চ্যালেঞ্জ অনেক বড়। আমাদের স্বাস্থ্য পরিকাঠামো 3টে স্তরে ভাগ আছে, এই বিভাজনকে আমাদের কাজে লাগাতে হবে। প্রাথমিক সেবা কেন্দ্র থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমরা অনেক সুন্দর পরিকল্পনা করে আমরা কিন্তু এগোতে পারবো। স্বাস্থ্যের পরিকাঠামো তো উন্নতি তো করতেই হবে, প্রাথমিক স্তরকে আরো জোরদার করতে হবে। তা না হলে কিন্তু আমরা অকৃতকার্য হতে চলেছি এই ভ্যাকসিন নিলেও পেলেও। এই পরিপ্রেক্ষিতে টিকাকরণের নানা পথও বাতলে দিচ্ছেন চিকিৎসকেরা। আমাদের দেশে যেমন করে সাধারণ নির্বাচন হয়, সেইভাবে কিন্তু আমরা ভ্যাকসিনেশন করতে পারি। ডাক্তারকে, অন্যান্য যারা সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ, কম্পাউন্ডার, ভ্যাকসিনেটার, এরকম কিন্তু মাস লোককে ইনভলভ করতে হবে যারা আইএম ভ্যাকসিনেশন দেখতে পারে। তখন এই ভ্যাকসিনটা আইএম দেওয়া হচ্ছে করে ফেজেড ম্যানারে, যদি সাধারণ নির্বাচনের মতোই যদি দেয়া যেতে পারে, সুতরাং সেখানে সরকারের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতেই হবে। মানে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, মানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আর্মি,
তারপরে সাংবাদিক বন্ধুরা যারা ডাইরেক্টলি এক্সপোজড হচ্ছেন তারা সবার আগে পাবেন। ভারতবর্ষে ভোট হলে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের ভোটটা কিন্তু নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে সব দেশ কভার করে, অর্থাৎ ভারতবর্ষে এত সুন্দর একটা রোবাস্ট নেটওয়ার্ক আছে টু গো টু দ্য একদম গ্রামের লেভেল পর্যন্ত। সেখানে আমার মনে হয় না বুথ ভিত্তিক অ্যাপ্রোচে যদি সরকার যায়, তাই যাবে নিশ্চয়ই, সেই অ্যাপ্রোচে যদি যেতে পায় প্রত্যন্ত গ্রামের আমার সহনাগরিকের কাছেও কিন্তু ভ্যাকসিনেশন পৌঁছে দেওয়া সম্ভব। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমসে চলছে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার। করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশ নিতে ইচ্ছে প্রকাশ করে ইমেল করেছেন অভিনেত্রী তথা পরিচালিকা চূর্ণী গঙ্গোপাধ্যায়। সোমবারই এই ইমেল পাঠান তিনি। এবছরের মাদার্স ডেতে চূর্ণী তার ফেসবুক পেজে লিখেছিলেন যে সুযোগ পেলে তিনি নিজেকে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ব্যবহার করতে দেবেন। গত 10 মে টুইটারে চূর্ণী লেখেন, এই দিনটা দেখার জন্য আমরা কেউ মা হইনি। আমি একজনের ইন্টারভিউ দেখি বিবিসিতে, একজন মহিলার, তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে, তা সত্ত্বেও তিনি ভলান্টিয়ার করেছিলেন এই হিউম্যান ট্রায়ালের জন্যে। তো তখন আমি ভাবতে শুরু করলাম যে কারা ভলান্টিয়ার হন, বাছাই করা হয় কিভাবে। তখন থেকেই ভাবনাটা ঘুরতে থাকে আমার মাথার মধ্যে, তবে আমি সেটা আমার পরিবারের সঙ্গে শেয়ার করিনি। তো আমি সেটা কাউকে না জানিয়েই পরে মাতৃদিবসে মানে 10th মেতে আমি একটা পোস্ট করি। নিয়ম অনুসারে করোনা ভ্যাকসিনের ট্রায়াল যার উপর করা হবে সেই স্বেচ্ছাসেবকের অন্য কোনো কঠিন অসুখ থাকলে চলবে না। তার বয়স হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে। এরই মধ্যে ভারতের প্রথম স্বদেশি করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়ে গেল। প্রথম দফায় শুক্রবার নয়াদিল্লির এইমসে 5 জন স্বেচ্ছাসেবকের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে শুক্রবার 30 বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটি প্রথম প্রয়োগ করা হয়। আমার মনে হয় যে এটা প্রচণ্ড আশার কথা। কত তাড়াতাড়ি কি হলো, কেন হলো, এইটার মধ্যে আমরা যদি না যাই, যারাই করছেন ভালোর জন্য করছেন, সারা পৃথিবীর মানুষের জন্য করছেন, এটা ভেবে এখন থেকেই আমার যেটা মনে হয় যে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে এইটার বন্টন ব্যবস্থা কেমন হবে এবং দাম কি হবে, যাতে এটা মানুষকে প্রয়োগ করবার সময় আর না লাইন নিয়ে হুড়োহুড়ি হয় বা অব্যবস্থা হয়, তার কিন্তু একটা পরিসংখ্যান বা রূপ এখন থেকে তৈরি করে ফেলে রাখা উচিত। করোনার জেরে থমকে গেছে বহু মানুষের জীবন, সংকটে অসংখ্য সাধারণ মানুষ। ছবি, থিয়েটার, সঙ্গীত জগতের কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সবাই চাইছে যত দ্রুত ভ্যাকসিন বের হোক। মানুষ মানুষের পাশে বসতে পারছে না, মানুষ মানুষের হাত ধরতে পারছে না, মানুষ মানুষের মুখোমুখি বসে একটু গল্প করতে করতে চা খেতে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে বহু মানুষ দিন কাটাচ্ছে, এত উৎকণ্ঠা, শুধু তার সাথে এত মানুষ কর্মহীন হয়ে পড়েছে। একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে আমার দেশে তো বটেই, সারা বিশ্ব জুড়ে। তো আমরা সবাই এই ভ্যাকসিনের দিকে তাকিয়েছি, আর আমরা সবাই মনে প্রাণে চাইছি যে এই ভ্যাকসিন সাকসেসফুল হোক। যারা মিউজিশিয়ান, যারা বিভিন্ন মানুষের সাথে ছোটখাটো অনুষ্ঠান করে বেড়ায়, তারা একদম বসে আছে গত 5 মাস ধরে। তো আমার মনে হয় এই ভ্যাকসিনের পরে তাদেরও খুব সুবিধা হবে, আমাদের প্রত্যেকের সুবিধা হবে। আমরা আবার মানুষের কাছে পৌঁছে তাদের একটু গান শোনাতে পারবো, যেই জন্য আমরা বেঁচে থাকি। খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এখন একটা কোনো ওষুধ, বা ওষুধের থেকেও বড় কথা হচ্ছে একটা বাঁচার পথ খুঁজছে তো সবাই। এবার সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের শুটিং হোক বা অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে হোক, সবাই কাজে যাচ্ছে ঠিকই, কিন্তু চূড়ান্ত একটা ভয়ের পরিস্থিতি যে সব সময় মাস্ক পরে থাকে। এবার যারা অভিনেতা তারা তো আর অভিনয় করার সময় মাস্ক পরে থাকতে পারছে না। আমার মনে হচ্ছে যে ভ্যাকসিনটা হলে সমস্ত কর্মক্ষেত্রে খুবই উপকার হবে, বিশেষ করে যেহেতু আমরা শুটিংয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে। শুটিং ইউনিট মানে অনেক লোক, সেই লোক সংখ্যার কাজ করতে যাওয়াতে একটা আমরা ভরসা পাবো ডেফিনেটলি। নইলে এখনও একটা মনের মধ্যে চলছে যদি কিছু হয়ে যায়। তবে চিকিৎসকদের মতে যতদিন না করোনার ভ্যাকসিন বাজারে আসছে ততদিন করোনার সংক্রমণ ঠেকিয়ে রাখতে ভরসা, সতর্কতা এবং অবশ্যই টেস্ট অর্থাৎ নমুনা পরীক্ষা। আর এক্ষেত্রে আশার কথা শুনিয়েছেন CSIR এর ডিজি শেখর মান্ডে। তিনি জানিয়েছেন তারা এবার নমুনা পরীক্ষার নতুন পদ্ধতি নিচ্ছেন, যা দিয়ে দিনে 5 থেকে 6 লক্ষ নমুনা পরীক্ষা করা সম্ভব। আর প্রতিটি নমুনা পরীক্ষার খরচ পড়বে 300 থেকে 500 টাকা। এই পদ্ধতিতে মাত্র 30 মিনিটেই পরীক্ষার ফল মিলবে। অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরির সঙ্গে যেমন বাঙালি কন্যা চন্দ্রা দত্ত যুক্ত রয়েছেন, তেমনি আশা জাগানো এই নতুন পরীক্ষা পদ্ধতির সঙ্গেও জড়িয়ে রয়েছে 2 বাঙালির নাম, দেবজ্যোতি চক্রবর্তী এবং সৌভিক মাইতি। তাদের তৈরি নতুন টেস্ট কিট দুঁদে গোয়েন্দার কায়দাতেই মানুষের শরীরে করোনা ভাইরাস খুঁজবে, তাই তার নাম ফেলুদা।
না, এই ফেলুদার ভালো নাম প্রদোষ মিত্র নয়, এর আসল নাম FNCS 9 এডিটর লিঙ্কড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে। এর সাহায্যে কয়েক ঘন্টার মধ্যে ফল মিলবে বলে দাবি CSIR এর ডিজির। দিল্লি ল্যাব আছে আমাদের IGIB, সেখানে দুটো ভালো খুব যুবা সায়েন্টিস্টরা দেবজ্যোতি চক্রবর্তী আর সৌভিক মাইতি, ওরা দুজন মিলে একটা ফেলুদা নামে টেস্ট তৈরি করেছে। আর এই ফেলুদা টেস্টটা আমরা টাটা সন্সকে দিয়েছি কমার্শিয়ালাইজ করার জন্য। আমার মনে হয় কি আরও 6-8 দিনে আমরা এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবো। সেটা যদি আসে তো ফেলুদার নামে একটা খুব ভালো টেস্ট আমাদের সামনে আসবে। RT-PCR করতে নর্মালি ল্যাবে আমাদের 3-4 ঘন্টা হয়ে যায়, ফেলুদা আমরা ভাবছি কি আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। প্লাস কস্ট ফেলুদার অনেক কম থাকবে। RT-PCR এর কস্ট আজকের দিনে মানে 1,500 টাকা মতো হয়, ফেলুদা আমরা ভাবছি কি 300-500 টাকার মধ্যে হয়ে যাওয়া উচিত। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? বাঙালি বিজ্ঞানী দ্বয়ের দাবি, কোভিড-19 ভাইরাসের RNA কে প্রথমে DNA তে বদলানো হবে, এরপর পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR যন্ত্রের মাধ্যমে একটি DNA থেকে একাধিক কপি DNA তৈরি করা হবে। তার সঙ্গে CRISPR-Cas9 বলে ব্যাকটেরিয়া প্রোটিনের সঙ্গে সংযুক্তি ঘটানো হবে, যা ভাইরাল DNA কে চিহ্নিত করতে সাহায্য করে। এরপর কাগজের স্ট্রিপে ফেলা হবে সন্দেহভাজন ব্যক্তির লালা রসের নমুনা। স্ট্রিপে প্রথমে একটি দাগ ফুটে উঠবে, বিজ্ঞানের পরিভাষায় যা কন্ট্রোল লাইন বলে পরিচিত। এই দাগ দেখে বোঝা যায় স্ট্রিপ ঠিকমতো কাজ করছে। দ্বিতীয় দাগটির নাম টেস্ট লাইন। স্ট্রিপে সেই দাগ ফুটে উঠলে বুঝতে হবে যার নমুনা তিনি করোনা সংক্রমিত। CSIR এর ডিজি জানিয়েছেন, এই প্রযুক্তি ইতিমধ্যেই টাটার হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে বিজ্ঞানীরা যখন করোনাকে ঠেকাতে দিনরাত এক করে ভ্যাকসিন এবং টেস্ট কিট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তখন করোনা নিয়ে নতুন নতুন তত্ত্ব খাড়া করেছেন বিজেপি নেতারা। এবার বাজারে ব্র্যান্ডেড পাঁপড় লঞ্চ করলেন মোদী সরকারের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার দাবি, এই পাঁপড় করোনা মোকাবিলায় সাহায্য করবে। ये एक आत्मनिर्भर भारत अभियान के तहत भाभी जी पापड़ नाम से एक पापड़ निर्माता ने एक ऐसा ब्रांड निकाला है जिससे कोरोना वायरस से लड़ने के लिए जो एंटीबॉडी डेवलप होने के लिए जो साधन है, खाने के माध्यम से बॉडी में जाएंगे और कोरोना वायरस की लड़ाई में ये पापड़ मददगार साबित होगा। मुझे लगता है कि आत्मनिर्भर भारत अभियान में जो ये शुरुआत की है सुनील भंसाली जी ने, हम उनकी शुभकामनाएं देते हैं और वो अपने इसमें सफल होंगे ऐसी आशा करते हैं। মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকার তথা বিজেপির হেভিওয়েট নেতা রামেশ্বর শর্মা আরও এক ধাপে গিয়েছেন। তিনি করোনার সঙ্গে বিজেপির দীর্ঘদিনের এজেন্ডা রাম মন্দিরকে জুড়ে দিয়েছেন। हम लोग उस भावना का अनुसरण कर रहे हैं और उसका इंतजार कर रहे हैं कि जन कल्याण के लिए जिस भगवान का अवतरण हुआ था उस समय राक्षस वध के लिए हुआ था। जैसे ही 5 तारीख को राम मंदिर का निर्माण शुरू होगा, वैसे ही कोरोना जैसे संक्रमण और महामारी का विनाश होना भी शुरू हो जाएगा। বর্তমানে দেশের যে রাজ্যগুলিতে করোনা হু হু করে বাড়ছে তার মধ্যে অন্যতম কর্ণাটক। আর এই প্রেক্ষাপটে বিজেপি পরিচালিত কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলা করার ক্ষমতা কার হাতে আছে? একমাত্র ভগবানই আমাদের বাঁচাতে পারে। এর আগে মোদী সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে বলেছিলেন, সূর্য বেলা 11টা থেকে 2টোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত থাকে। এই সময় রোজ 15 মিনিট রোদে বসে থাকুন, এতে আপনার শরীরে ভিটামিন ডি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে এবং করোনা ভাইরাসের মতো জীবাণু মরে যাবে। করোনার দাপটে গোটা দেশ যখন আতঙ্কিত, তখন বিজেপির একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীর এহেন মন্তব্যে হতবাক সকলেই। সমস্যাটা হচ্ছে, ভারতবর্ষটা এখন পরিচালনা করছে ভারতীয় জোকার পার্টি বলে একটা রাজনৈতিক দল। তো এদের কাছ থেকে আমরা এর থেকে বেশি আর কিছু কি এক্সপেক্ট করতে পারি? যারা আজকে বলছে যে পাঁপড় খেলে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে? ভারতবর্ষের মানুষের সাথে রাজনীতি করা এক জিনিস, কিন্তু এরা এখন ভারতবর্ষের মানুষের স্বাস্থ্য নিয়ে যেভাবে ছেলে খেলা করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। উদ্দেশ্য হচ্ছে যে দৃষ্টিটাকে সরানো, যেখানে আমাদের মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, ডাক্তার নার্স চিকিৎসা কর্মীরা লড়াই করছেন, হাসপাতালে স্থান পাচ্ছে না, তরুণ ছেলে মারা যাচ্ছে হাসপাতালের বাইরে, তখন ইচ্ছে করে এইগুলো, এটি হচ্ছে খবর। এটা আমাদের ড্রয়িং রুমে আলোচনা হতে পারে, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে খিল্লি হতে পারে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক এটা সমাজ হওয়ার দরকার। বিজ্ঞান মানসিকতা তৈরি করা, সায়েন্টিফিক টেম্পারমেন্টকে প্রমোট করা, মোদী সরকার সেটাকে ভাঙছে। যদিও বিজেপি নেতৃত্ব এসবের মন্তব্যে হতবাক নয়।
বিভিন্ন রকম বিভিন্ন দাওয়াই দিয়েছেন প্রথম থেকে, এমনকি বিশেষজ্ঞরা সেদিন যা বলেছেন আজকে তারা অন্য কিছু বলছেন। WHO পর্যন্ত তারা প্রথম দিকে মানুষকে যা বলেছে আজকে তাদেরও বয়ান পাল্টে গেছে। সেটা অনিশ্চিত বিষয়ের উপরে সবাই যে যার মতো বক্তব্য রাখছেন। যতক্ষণ না ওষুধ আবিষ্কার হচ্ছে বা সমস্ত বিশেষজ্ঞরা এই ব্যাপারে একমত হচ্ছেন, সাধারণ মানুষ তো আন্দাজে বলছে। আমরা দেখেছি যারা একটুখানি রেস্ট্রিকশন মেনে চলেছেন, যে একটু প্রাকৃতিকভাবে জীবনযাপন করেছেন বা আমাদের পরম্পরাগত যে ওষুধ সেটা খেয়ে সাবধান থেকেছেন, তারা সুস্থ আছেন। দিন যত এগোচ্ছে করোনা সংক্রমণের গতিও ততই ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহে শুরুতে দেশে করোনা পজিটিভিটি রেট 5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল সরকার, কিন্তু এখন তা বেড়ে হয়েছে 13.98%। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। কিভাবে ঝড়ের গতিতে ভারতে করোনা এগোচ্ছে তার প্রমাণ হলো গত 2রা জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 6 লক্ষ পেরিয়ে গেছিল। গত 17 তারিখ অর্থাৎ মাত্র 15 দিনের মধ্যে তা 10 লক্ষে পৌঁছে যায়, আর 7 দিনের মধ্যে তা আরও বেড়ে 13 লক্ষ ছুঁই। অর্থাৎ পরিস্থিতি ভয়ঙ্কর। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা অত্যন্ত ভালো জায়গায় আছি, ভয়ের কোনো পরিবেশ নেই। গোটা বিশ্ব দেখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াই করছি। কংগ্রেসের দাবি, অপরিকল্পিত লকডাউন করে থালা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার পর এখন নানা রকমের আজব তত্ত্ব আওড়াচ্ছেন বিজেপি নেতারা। করোনা পালানোর বদলে করোনা নতুন করে সারা ভারতবর্ষকে আক্রমণ করছে এমন ভাবে যে আমরা পৃথিবীতে 3 নম্বর স্থানে পৌঁছে গেছি। 1 নম্বর স্থানে পৌঁছে যদি যাই অবাক হওয়ার কিছু নেই। কারণ যারা ভারতবর্ষের আজকে মাথাতে আছে, যারা দেশ চালাচ্ছে, তারা দৈহিকভাবে শারীরিকভাবে হয়তো আধুনিক যুগের বাসিন্দা, কিন্তু মানসিকভাবে তারা সেই কুসংস্কারের যুগে এখনো বসবাস করছে। এই প্রেক্ষাপটে শুক্রবার রাহুল গান্ধী টুইট করে বলেছেন, আমি করোনা পরিস্থিতি ও অর্থনীতি নিয়ে নিয়মিত সতর্ক করেছি, অথচ কেন্দ্র তাতে আমল দেয়নি, তারপর বিপর্যয় হয়েছে। এখন আমি চীন নিয়ে সতর্ক করছি, কেন্দ্রীয় সরকার আমল দিচ্ছে না। রাহুল গান্ধী অনেক বড় নেতা, সে ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু রাহুল গান্ধী কার কথায় বলেন, কি ভেবে বলেন সেটা উনিই জানেন। কারণ মোদিজি না, সাধারণ মানুষও ওনার কথায় গুরুত্ব কম দেয়, ওনার কথা কেউ শোনে না। কারণ যখন দেশের প্রয়োজন হয় তখন তাকে আমরা দেখতে পাই না। চীন, স্পেন, ইতালি, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশে একসময় হু করে বাড়ছিল করোনা, সেখানে এখন কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উল্টো দিকে ভারতের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। বিরোধীদের দাবি, শুরু থেকে গিমিকের পরিবর্তে মোদী সরকার বিজ্ঞানসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলা করলে এই পরিস্থিতি তৈরি হতো না। বিজেপি পার্টি এবং নেতৃত্ব মূর্খতা এবং কুসংস্কারের প্রতীক। এরা ভুলে যান যে বিজ্ঞান অনেক দূর এগিয়েছে এবং এই করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা চেষ্টা করেছেন। এদের বক্তব্য পুরো বৈজ্ঞানিক শ্রেণীর প্রতি অপমান। পাল্টা বাংলার উদ্বেগজনক পরিস্থিতি তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। পশ্চিমবাংলায় লকডাউন কখনো সেভাবে মানা হয়নি। সরকারি প্রশাসনের লোকেরা, মুখ্যমন্ত্রী নিজে এবং কিছু বিশেষ জায়গায় কখনো লকডাউন হয়নি, আর ফলে তার লাভটা আমরা পাইনি। যারা মেনেছেন, বেশিরভাগ লোক মেনেছেন, কিন্তু তাতে হবে না, সবাই না মানলে লকডাউনের কোনো লাভ নেই। আজকে সেটা হয়েছে, সরকার তার পূর্ব প্রস্তুতি ঠিকমতো নেয়নি। একদিকে রাজনৈতিক তরজার পারদ চড়ছে, অন্যদিকে করোনা নিয়ে একটি নির্দেশিকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে, ভালভ যুক্ত N95 মাস্ক পরা নিরাপদ নয়। তাদের বক্তব্য, ভালভের ফিল্টার বাইরে থেকে ভাইরাস ঢোকা আটকে দেয় বলে এই মাস্ক যারা পরছেন তারা সুরক্ষিত, কিন্তু ভালভ যুক্ত N95 মাস্ক পরা কোনো ব্যক্তি যদি করোনা আক্রান্ত হন তাহলে তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে তা বেরিয়ে অন্যদের সংক্রমিত করতে পারে। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে করোনা আটকাতে কোন মাস্ক পরবো আমরা? কারণ করোনা আটকাতে মাস্ক যে অত্যন্ত উপযোগী এ বিষয়ে কারুর কোনো সন্দেহ নেই। চিকিৎসকদের একাংশের মতে সুতির মাস্ক ব্যবহার করে কোনো লাভ নেই, ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। চিকিৎসকদের আরেকটি অংশের মতে সুতির মাস্কের ক্ষেত্রে খুব বেশি হলে 50% জীবাণু আটকানো সম্ভব, তাই N95 মাস্ক পরাই উচিত, কিন্তু তা যেন ভালভ রেসপিরেটর বিহীন হয়।
194টি দেশের ওপর করা একটি সমীক্ষার ফল বলছে, যেখানে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়নি সেখানে প্রথম কেস সামনে আসার পর মাথাপিছু করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 55% পর্যন্ত বেড়েছে। অথচ যেসব দেশে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মাত্র 7%। বিশেষজ্ঞরা বলছেন N99 এবং N95 মাস্কে নাক ও মুখ দুটোই খুব শক্তভাবে আটকানো থাকে, ফলে খুব অল্প পরিমাণ ভাইরাল পার্টিকেল ভেতরে বাইরে আসা যাওয়া করতে পারে। গবেষকরা বলছেন N99 মাস্ক উচ্চমাত্রায় দূষিত পরিবেশে এক্সপোজারের 20 মিনিট পর সংক্রমণের সম্ভাবনা 94 থেকে 99% পর্যন্ত কমাতে পারে। N95 মাস্কও অনেকটা এভাবেই সুরক্ষা দিতে পারে। N95 মাস্ক পুনরায় ব্যবহার করতে হলে সরাসরি সূর্যের তাপ এবং অতিবেগুনি রশ্মি থেকে দূরে সরিয়ে শুকনো জায়গায় রাখতে হবে। FFP2 মাস্কের কার্যকারিতা প্রায় 94%। অন্যদিকে প্রায় 80% ভাইরাস প্রতিরোধ করতে পারে FFP1 মাস্ক। তবে FFP3 মাস্কের কার্যকারিতা এসবের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 99%। এছাড়াও রয়েছে সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্কের কার্যকারিতা 95%-এর বেশি হলেও তা একবারের বেশি ব্যবহার করা উচিত নয় বলে মত চিকিৎসকদের। যদি ভাল্ব থাকে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের যে ভাইরাসটা বেরিয়ে আসে, ভাল্বের মাধ্যমে সেই ভাইরাসটা কিন্তু বাইরে আসবে এবং তার কন্ট্যাক্টে আশপাশে যে থাকবে সে কিন্তু ভাইরাসটা নেবে। সুতরাং যে N95 ভাল্ব মাস্ক পরে আছে তার জন্য এটা ক্ষতিকর হয়তো নয়, কিন্তু সেই মাস্ক দিয়ে বেরিয়ে ভাইরাসটা কিন্তু অন্যান্য জনগণকে কিন্তু এফেক্টেড করতে পারে। প্রথম থেকেই যারা বিজ্ঞান মনস্ক মানুষ বোঝানোর চেষ্টা করেছি যে N95 মাস্কে ভাল্ব থাকুক না থাকুক, এটা কিন্তু একটা বিশেষ গ্রুপ অফ প্রফেশনালের জন্যে। একটা বাজার থেকে একটা নকল N95-এ কোনো প্রোটেকশন দেয় না। পন্থা হতে পারে সার্জিক্যাল মাস্ক, হতে পারে 3টে লেয়ারের ক্লথ মাস্ক। আপনি ব্যবহার করুন, আপনি কিন্তু পাড়ার জন্যে দ্যাট ইজ গুড এনাফ। বর্তমানে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা 41,69,991, মৃতের সংখ্যা 1,47,333। আক্রান্ত ও মৃত দুয়ের নিরিখে বিশ্বে প্রথম স্থানে তারা। এই পরিস্থিতিতে অবশেষে টনক নড়েছে ট্রাম্পের। শনিবার মুখে মাস্ক পরে বেরোতে দেখা যায় তাকে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বোলসোনারো শুরু থেকেই মাস্ক পরার বিরোধী ছিলেন। করোনাকে নানা সময় তুচ্ছতাচ্ছিল্য করতে দেখা গিয়েছে তাকে। এমনকি মাস্ক পরার ক্ষেত্রে যে কড়া আইন তাও লঘু করে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। শেষ অবধি তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। 3বার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন সারা বিশ্বে রীতিমতো রক্তচক্ষু দেখাচ্ছে করোনা ভাইরাস। তাই ভ্যাকসিন না আসা পর্যন্ত বাঁচতে গেলে ভরসা সতর্কতা, তা দিয়েই সংক্রমণ যতটুকু মোকাবিলা করা যায়। এবিপি আনন্দ।